শুধু বন্ধ থাকাটা তো আর ভয়ের কারণ হতে পারে না। ভয়ের যথেষ্ট কারণ আছে বলেই এরা এত ভয় পাচ্ছে। আপনি নতুন এসেছেন তাই অনেক কিছুই জানেন না। অনেক কিছু নয়, বলতে গেলে তেমন কিছুই জানেন না। এই যে আমি এই গ্রামের নই, কিন্তু আমার মতো পাশের গ্রামের মানুষরাও এই স্টেশন, শুধু এই স্টেশন নয়, এই পদ্মবিল গ্রামের বিভিন্ন ব্যাপার স্যাপার নিয়ে ওয়াকিবহাল। পার্থপক্ষে ও গ্রামের কেউ এই গ্রামে আসে না, এলেও অন্তত এই স্টেশন মারায় না। গল্প প্রচলিত থাকার কথা বলছেন, কিছুদিন থাকুন, গল্পগুলো কতটা সত্যি তা নিজের চোখে দেখতে পাবেন। আমাকে দেখেই গোগো করে চোখ উল্টে পড়ে গেল ছেলেটা। বয়স কত হবে? 17 কি 18? সেটা নিশ্চিত না জানলেও এটুকু অন্তত নিশ্চিত যে ছেলেটা এখন পুরোপুরি অজ্ঞান। আগে ওর জ্ঞান ফেরাতে হবে। এখানে কি কেউ নেই? জায়গাটা দেখলে যে কেউ বলবে পোড়ো বাড়ি। কারো সাহায্যের আশায় ঘুরে পেছনে তাকাতে গিয়েই আমার বুকটা ধক করে উঠল। মাথায় ধবধবে সাদা চুল, নাকের নিচে পুরো গোপটাও সাদা, গায়ে পুরনো আমলের ঢিলে ঢালা শার্ট প্যান্ট। বৃদ্ধ বয়সী এক লোক কঠিন দৃষ্টিতে তাকিয়ে আছে আমারই দিকে, মুখোমুখি দাঁড়িয়ে। এই ঝুম বৃষ্টির মধ্যে আমার পেছনে কখন এসে দাঁড়ালো এই লোক? চমকে ওঠায় গলা মুখ শুকিয়ে গিয়েছিল আমার। ঠোঁট ভিজিয়ে কোনো মতে বললাম, দেখুন না, ছেলেটা অজ্ঞান হয়ে গেল, একটু সাহায্য করবেন? প্রশ্ন করলাম বটে, কিন্তু লোকটার কোনো ভ্রুক্ষেপ দেখা গেল না। এক দৃষ্টিতে যেমন তাকিয়েছিলেন তেমনই রইলেন। কয়েক সেকেন্ড পর হঠাৎ ঘুরে দাঁড়ালেন, হাঁটতে শুরু করলেন অন্যদিকে। আমি ডাকতে গিয়েও ডাকতে পারলাম না। ইতিমধ্যে তিনি আধারে মিলিয়ে গেছেন। মনে মনে ভাবলাম, এখানে কি এরকম মানুষের সাথেই আমার কাজ করতে হবে? যাই হোক, ছেলেটার জ্ঞান ফেরানো দরকার। ধুলো ভরা ঠান্ডা মেঝেতে পড়ে আছে সে। আমি ওকে ধরে একটু ঝাঁকুনি দিয়ে জাগানোর চেষ্টা করলাম, ফল হলো না। পানি দরকার, মুখে পানি ছিটিয়ে দিলে বোধহয় জ্ঞান ফিরবে। এখানে পানি কোথায় পাই? পরক্ষণেই মনে পড়ল বৃষ্টি হচ্ছে, আর আমি কিনা পানির দুশ্চিন্তা করছি। প্ল্যাটফর্মের দিকে ছুটে গেলাম। উপরটায় ছাউনি আছে, কিনারায় দাঁড়িয়ে বাইরে হাত বাড়ালেই পানি পাওয়া যাবে। এক আজলা পানি নিয়ে এলাম দ্রুত, ছিটিয়ে দিলাম ছেলেটার মুখে। একটু নড়ে উঠল নাকি? আরো পানি দরকার। প্ল্যাটফর্মের কিনারায় এসে দাঁড়িয়েছি। হঠাৎ কে যেন পেছন থেকে ধাক্কা দিল, অনেকটা হাঁটতে হাঁটতে পাশ থেকে ধাক্কা দিয়ে যাওয়ার মতো। আমি হেলে গেলাম সামনের দিকে। অনেক চেষ্টা করলাম দাঁড়িয়ে থাকার। রেল লাইনের উপর মুখ থুবড়ে পড়লে নিশ্চিত দাঁত ভাঙবে, কিন্তু সব চেষ্টা বিফলে গেল। পা হুড়কে সামনের দিকে প্রায় পড়েই যাচ্ছি। এমন সময় কে যেন পেছনে টেনে ধরলো আমাকে। সোজা হয়ে দাঁড়াতেই ফিরে দেখলাম আর একজন বৃদ্ধ লোক, মাথায় টুপি, মুখে ছোট করে ছাটা দাড়ি। উদ্বিগ্ন চোখে জিজ্ঞেস করলেন, আপনি ঠিক আছেন? হ্যাঁ হ্যাঁ আছি। ঘটনার আকস্মিকতায় ধাতস্থ হতে একটু সময় লাগলো। এ সময় আবারও চোখ পড়ল সেই লোকটার দিকে। আমাদের থেকে কয়েক হাত দূরে দাঁড়িয়ে আছেন তিনি। চোখে সেই কঠিন দৃষ্টি আমাকে যেন ভস্ম করে দিচ্ছে। হঠাৎ আমার সামনে টুপি পরা সেই বৃদ্ধ কোন রকম আগাম বার্তা না দিয়েই আমাকে হিড় হিড় করে টেনে ভেতরের দিকে নিয়ে যেতে ধরলেন। আমি আর একবার পেছন ফিরে তাকালাম, আর যা দেখলাম তাতে আমার চোখ কপালে ওঠার পালা।
গোপলা সেই বৃদ্ধ প্ল্যাটফর্মের কিনারায় দাঁড়িয়ে আচমকাই সামনের দিকে রেল লাইন বরাবর পড়ে যেতে ধরলেন, কিন্তু মাটি ছোঁয়ার আগে চোখের পলকে মিলিয়ে গেলেন হাওয়ায়। যা দেখলাম আমার নিজেরই বিশ্বাস হলো না। ভুল দেখলাম নাকি? এখানে আসার পথে রাস্তায় আহত হয়েছিলাম বটে, মাথায় খানিকটা চোটও লেগেছে, তাই বলে ভুলভাল দেখার মতো খারাপ অবস্থা তো হয়নি। টুপি পরা বৃদ্ধ টেনে আমাকে ভেতরের ঘরে আনলেন। সেখানে ছেলেটি অজ্ঞান হয়ে পড়েছিল। এতক্ষণ সম্ভবত ইলেকট্রিসিটি ছিল না। হঠাৎই ঘরে একটা বাল্ব জ্বলে উঠল। আমি একটু আগে কি ঘটলো তা বলতে যাচ্ছিলাম, কিন্তু আর বলা হলো না। ছেলেটি ইতিমধ্যে জ্ঞান ফিরেছে। চোখ খুলতে গিয়ে আর একবার গোগো আওয়াজ করলো, তারপর আমার দিকে তাকালো চোখ পিটপিট করে। হঠাৎ কি মনে হতেই চেঁচিয়ে উঠল, না না, ভূত ভূত! কি এর ভূত? ভালো করে দেখ। আর তুই মাটিতে কি করস? আমি পুরো ব্যাপারটা বৃদ্ধকে বুঝিয়ে বললাম। ছেলেটা আমাকে দেখেই ভয় পেয়ে জ্ঞান হারিয়েছিল। বৃদ্ধ আমাকে বললেন, আর বললেন না, এই স্যারা একটু পরপর চমকায় আর ফিট হয়। ওর কথা বাদ দেন। আপনি কি এখানে নতুন কাজে আসছেন? জি, আমি এখানকার নতুন স্টেশন মাস্টার আব্দুর রব ধ্রুব। মাফ কইরা দিয়েন, আপনারে আমার নিতে যাওয়ার কথা, কিন্তু যেই জোরে বৃষ্টি আসলো আমার বেরোইতে সময় লাগছিল। তাছাড়া ভাবলাম আপনার ট্রেন আসতেও আরো সময় লেগে যাবে। শুনছিলাম লাইনে নাকি কি জানি একটা সমস্যা হয়েছিল। নিশ্চয়ই আমার ফোন দিছিলেন। ওইখানে আবার নেটওয়ার্ক তেমন পায় না। আমিও আপনার খোঁজ নিতে পারতেছিলাম না, কিন্তু আপনার এই অবস্থা কেন বলেন তো? আপনি ওইখান থেকে স্টেশনে আইলেনই বা কিভাবে? আমি কিভাবে এলাম আর পথিমধ্যে কি ফ্যাসাদে পড়েছিলাম সংক্ষেপে যতটা পারা যায় বললাম। বৃদ্ধ এবার ব্যস্ত সমস্ত হয়ে বললেন, কি যে একটা অবস্থা। আচ্ছা ঠিক আছে, বাকিটা পরে শোনা যাইব। আপনি আগে হাত মুখ ধুইয়া নেন, মাথাটা মোছেন, তারপর বসেন একটু। আমার নাম রমজান। এখন থেকে আপনার আন্ডারে থাকবো, এখানকার পাহারাদার, পাশাপাশি জায়গাটা দেখভাল করবো। আর এই যে আমার নাতি সুজন, আমার লগে হাত মিলাইব আর কি। এখন আসেন, মুখটা ধুইয়া ফেলেন, আমি খাবারের ব্যবস্থা করতেছি। আমি হাত মুখ ধুয়ে ফেললাম। কাদায় মাখামাখি হয়ে বিচ্ছিরি অবস্থা। বৃষ্টিতে ভিজে শীত করছে, না হলে গোসলটাও করে ফেলা যেত। মাথা মুছতে মুছতে রমজান চাচা খাবার নিয়ে এলেন। আয়োজন খুব বেশি না, ডাল আর ডিম ভুনা। রমজান চাচা গোমরা মুখে বললেন, কিছু মনে কইরেন না, বেশি কিছু করতে পারি নাই। মুরগি আনতে চাইছিলাম, ভাবছিলাম বিকালে আনবো, কিন্তু সন্ধ্যার দিকে এমন বৃষ্টি আইলো আর থামলো না। কি মনে কইরা বাড়ি থেকে খাবারটা আইনে রাখছিলাম, তাইলে হয়তো এই বৃষ্টির ভিতর আর বাড়ি যাওনি যাইতো না। আমি তাকে ব্যস্ত হতে মানা করলাম। যা ছিল তাই চেটে পুটে খেয়েছি। রমজান চাচা আর সুজনও আমার সাথেই খেলো। ধকলের পর যথেষ্ট খিদে ছিল পেটে। ভরপেট খেয়ে শরীরে প্রাণ এলো বলা চলে। খেয়াল করলাম বৃষ্টিও থেমে গেছে। এখন বেশ ঘুম ঘুম পাচ্ছে। রমজান চাচা সম্ভবত আমার অবস্থা বুঝতে পারলেন। জানালেন কিছু দূর গেলেই তার বাড়ি। কষ্ট করে এবার রওনা হতে হবে, গিয়ে ঘুমানোর ব্যবস্থা করবেন তিনি। তবে আমি তাকে মানা করলাম। জানালাম আমার একা থেকে অভ্যাস আছে, ওনারা যেন চলে যান। আমার কথা শুনেই রমজান চাচা ব্যস্ত হয়ে বললেন, না না, এখানে একলা থাকা যাইব না, সমস্যা আছে। আপনি আমাদের সাথে চলেন, আমগো বাড়িতে থাকবেন। কিন্তু আমি আবারও মানা করলাম। এত রাতে আর ওনাদের বাড়িতে গিয়ে কষ্ট দেওয়ার মানে হয় না। তাছাড়া মানুষের বাসায় থাকবই বা কতদিন? কাজ করতে এসেছি,
এখানেই থাকবো। আর থাকার ব্যবস্থা নিয়ে যথেষ্ট আলোচনার পরে এখানে কাজে এসেছি। জোরাজুরি করেও যখন আমাকে নিতে পারলেন না, তখন রমজান চাচা আর সুজন ঘোষণা করলেন তারাও আমার সাথে থাকবে, তাও একা ফেলে যাবে না। সুজনকে নিয়ে ফ্যাসলার কোনো ব্যাপার ছিল না। রমজান চাচা তাকে একা ছাড়বেন না, কেননা বাঘের চেয়ে সুজনের ভূতে ভয় বেশি। রাস্তায় ফিট হয়ে পড়ে থাকলে আর এক বিপদ। রমজান চাচা ঘরের দরজা জানলা সব বন্ধ করলেন, তারপর বিছানা ঠিকঠাক করে আমাকে বললেন, আপনি এবার ঘুমান। এই যে মশারি টানাইয়া দিছি, এই ঘরেই আপনি ঘুমাইবেন। আমরা পাশের ঘরে থাকবো। কোনো সমস্যা হইলে সাথে সাথে ডাকবেন কিন্তু। আর হ্যাঁ, সাবধান, রাতে দরজা জানালা খুইলেন না। দরকার হইলে আমারে ডাকবেন। রমজান চাচার এই কথায় আমি বেশ অবাক হলাম। জানতে চাইলাম, কেন, কোনো সমস্যা আছে নাকি? সমস্যা আছে। রমজান চাচা গম্ভীরভাবে জবাব দিলেন। আসার পর থেকেই পরিস্থিতি কেমন অদ্ভুত ঠেকছে। মনে ঘুরপাক খাচ্ছে কয়েকটি প্রশ্ন। এতক্ষণে খেয়াল হলো গোপওয়ালা সেই বৃদ্ধের কথা। খিদে আর ক্লান্তিতে ভুলেই গিয়েছিলাম ঘন্টা দুয়েক আগের ঘটনা। তাই এবার আসল প্রশ্নটা করলাম। আচ্ছা বলুন তো, সমস্যাটা কি? মনে হচ্ছে আপনারা বেশ ভয়ে আছেন। আর তখন আপনি আমাকে ওভাবে টেনে আনলেন কেন? যে লোকটাকে দেখেছিলাম উনি বা কোথায়? কে ছিলেন উনি? আপনি করিম চাচারে দেখছেন। করিম চাচা? তাই যদি হবে তবে আমাকে ওভাবে টেনে আনলেন যে? ওই বৃষ্টির মধ্যে উনি কোথায় গেলেন? বলাটা ঠিক হবে কিনা জানি না, আমি দেখলাম উনি প্ল্যাটফর্ম থেকে। রমজান চাচা আমাকে বাক্যটা শেষ করতে দিলেন না। নির্বিকার ভাবে বললেন, যা দেখছেন সত্যি দেখছেন। ওইটা করিম চাচার প্রেতাত্মা। আপনার কপাল খারাপ, আজকে আসতে না আসতেই তার মুখোমুখি হইছেন। তবে কপাল ভালো, আমি আপনার পেছন থেকে টাইনা ধরছি। ভাগ্যিস একটা দুর্ঘটনা থেকে বাঁচছেন। মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। রমজান চাচা যা বললেন তা পুরোপুরি বুঝে উঠতে আমার সময় লাগছে। যাকে আমি কিছু সময় আগেও দেখলাম, সেই লোকটা তার মানে মৃত। ওটা ছিল তার প্রেতাত্মা। সেই আমাকে ধাক্কা মেরেছে। আমি অবিশ্বাসী কণ্ঠে বলে উঠলাম, কি বলছেন চাচা? হ্যাঁ, আমি তো দেখলাম। আমি জানি আপনি এই প্রজন্মের মানুষ, বয়স কম, ভূত প্রেতে বিশ্বাস না হইতেই পারে, কিন্তু যা কইলাম সব সত্য। এখানে আসছেন, আরো অনেক কিছু দেখতে পাইবেন, কিন্তু আইজি এইসব বইলা আপনার চিন্তার মধ্যে ফেলানির কোনো ইচ্ছা আমার নাই। তাই বেশি কিছু বলতেছি না। এখন এগুলা ভাবার দরকার নাই, পরেও শুনতে পারবেন। আপনি ক্লান্ত, আগে ঘুম দেন। আমরা ওই ঘরে যাইতেছি। বাইরের দরজা খুইলেন না, জানালাও খুইলেন না। আর কোনো সমস্যা হইলে ডাক দিবেন। আমাকে আর কিছু বলতে না দিয়ে ঘরের লাইট নিভিয়ে রমজান চাচা ও সুজন পাশের ঘরে চলে গেল। আমার এখনো অবাক লাগছে পুরো বিষয়টা। যদিও এমন নয় যে আমি প্রথম এইসবের সাক্ষী হয়েছি, তবে ব্যাপারগুলো এতই অদ্ভুত যে মাঝে মধ্যে নিজের চোখকে বিশ্বাস করতে কষ্ট হয়। আমি যে খুব সাহসী মানুষ এমন নয়, ভয় আমারও লাগে। তবে আজ যতটা ভয় পাওয়ার কথা ততটা ভয় পাইনি। কারণ থাক, আজ সেসব নয়, পরে কোনো একদিন সে কথা বলা যাবে। মানুষের নাকি ভয়ে ঘুম আসে না, আর আমি ঘুমে টিকতে পারছি না। কোন রকম গড়িয়ে মশারির ভেতর ঢুকে শুয়ে পড়লাম। শুতে না শুতে আবারও ঝুম বৃষ্টি এলো। মনে মনে ভাবলাম, রমজান চাচার সুজন এমনিও বাড়ি যেতে পারতো না এই বৃষ্টির মধ্যে। ভাবতে ভাবতেই ঘুমে চোখের পাতা ভারী হয়ে নেমে এলো। মনে হলো আমি লাশ কাটা ঘরে শুয়ে আছি। প্রচন্ড শীতে হাড় হিম হয়ে যাচ্ছে। কাঁপতে কাঁপতে চোখ খুললাম। না,
লাশ কাটা ঘর নয়, যে ঘরে শুয়েছিলাম সে ঘরেই আছি। কিন্তু চারিদিকে এত কুয়াশা কেন, আর কেমন একটা নীলচে ভাব। কুয়াশা যেন আরো জমাট বাঁধতে শুরু করলো, নীলচে ভাবও যেন আরো বেড়ে যাচ্ছে। না, ঠিক নীলচে ভাব নয়, বড় মোটা নীলচে আলো বলা যায়। মনে হচ্ছে ঘরের দুর্বল কোনো বাল্ব থেকে নীল আলো বেরোচ্ছে, আর আলোটা ক্রমাগত বাড়ছে। আমার অস্বস্তিও বাড়ছে। হঠাৎ দম বন্ধ লাগতে শুরু করলো আমার। মনে হচ্ছে বুকের ওপর কিছু বসেছে। আমি নড়তে পারছি না। গলার বুক ব্যথা করতে শুরু করলো। খেয়াল করলাম সারা ঘরে কি একটা আওয়াজ হচ্ছে। শুরুতে কিছুই বুঝতে পারলাম না। মস্তিষ্ক একদমই কাজ করছে না। অক্সিজেনের অভাব হলে নাকি বোধজ্ঞান লোপ পায়। আমার কি সে অবস্থায় হলো? তবে একটু পরে বুঝতে পারলাম কি ঘটতে যাচ্ছে আমার সাথে। আতঙ্ক নিয়ে লক্ষ্য করলাম ঘরের চারিদিকের দেওয়াল ধীরে ধীরে আমার দিকে চেপে আসছে। এমনকি সিলিংও নেমে আসছে আমারই দিকে। ধীর থেকে গতি হঠাৎ বেড়ে গেল। দেখতে দেখতে সংকুচিত হয়ে গেল ঘরটা। পিষে মারবে নাকি? ঘর আর কিছুটা ছোট হলেই আমি চাপা পড়ব। আমার সাথে এটা কেন ঘটছে, কিভাবে ঘটছে? আরো দম বন্ধ লাগছে আমার। পুরো ঘরটা এবার ছোট হয়ে আমার গায়ের সাথে লেগে এসেছে। ছোট একটা খোপড়ির মধ্যে কোণঠাসা হয়ে গেলাম আমি। হাত পায়ের হাড়গুলো সেই চাপ আর নিতে পারছে না। আর একটু চাপ লাগলে আমার শরীরের একটা হাড়ও আস্ত থাকবে না, মটমট করে ভেঙে যাবে। শ্বাস নিতে পারছি না। চিৎকার দিয়ে কাউকে ডাকবো সে শক্তিও নেই। বুক হাঁপুড়ের মতো ওঠানামা করছে। দেয়াল আর সিলিং এর মাঝে চাপা পড়ার আগে দম বন্ধ হয়ে বোধহয় মারা যাব। এভাবেই কি আমার মৃত্যু লেখা ছিল? ভয়, আতঙ্ক, দেওয়ালের চাপ আর সহ্য করতে পারছি না। দেখতে দেখতেই ঘরটা আমাকে চমকে চোখ খুললাম। কি ছিল ওটা? স্বপ্ন? আশেপাশে তাকালাম। ঘরের সবকিছুই ঠিক আছে। বাইরে থেকে এখনো বৃষ্টির শব্দ ভেসে আসছে। স্বস্তির নিঃশ্বাস ফেললাম। গলাটা শুকিয়ে কাঠ হয়ে আছে, কিন্তু নড়তে পারছি না। অনেক দুর্বল লাগছে। পানি খেতে উঠতেও ইচ্ছে করছে না। এমনকি ফোনে কটা বাজে সেটা দেখার জোরও পেলাম না। পড়ে রইলাম মরার মতো। আবারও চোখের পাতা নেমে এলো। সকালে যখন জেগে উঠলাম তখন শরীর একদম ঝরঝরে। আগের রাতের ক্লান্তি নেই। অবশ্য কপালে খানিকটা ব্যথা এখনো আছে। তবে বাইরের পরিষ্কার আবহাওয়া দেখে মনটা ভালো হয়ে গেল। উঠেই দেখি রমজান চাচার সুজন মিলে চায়ের বন্দোবস্ত করছে। নাস্তা হিসেবে জুটল ডিম পোচ। আপাতত বোধহয় ডিম দিয়ে এখানে কয়েকটা দিন চালাতে হবে। চা নাস্তার পাশাপাশি চলল টুকটাক কথাবার্তা। সুজন দেখি একদম চনমনে একটা ছেলে। রাতে যে পরিমাণ ভয়ে ছিল তার মুখ থেকে কোনো কথাই বেরোয়নি। শুধু এদিক ওদিক তাকায় আর চমকে ওঠে। এখন দিনের বেলায় মনে হচ্ছে তার সাহস ফিরে এসেছে। হাসছে আর টানা বক বক করছে। রমজান চাচা তো কয়েকবার ধমকে উঠলেন এত বকাবকির জন্য। নাস্তা শেষ করে বাইরে বেরিয়ে এলাম। রোদ উঠেছে। আশেপাশের মাটি কাদা পানিতে ডুবে রয়েছে অবশ্য। মেন গেটের সামনে দাঁড়িয়ে ওপরের সাইনবোর্ডের লেখাটা পড়লাম, পদ্মবিল জাংশন। এই অজপাড়া গায়ে একটা রেলওয়ে স্টেশনের নাম পদ্মবিল জাংশন। ব্যাপারটা অবাক করার মতো। একতলা একটা দালান নিয়ে এই স্টেশন। শুনেছি স্টেশনটি বহুদিনের। দেখে এটুকু মনে হচ্ছে হয়তো দ্বিতীয়বার সংস্কার করা হয়েছিল দালানটার। তবে সেটাও অনেক আগে নিশ্চয়ই। এখন পলেস্তারা খসে খসে পড়ছে। দালানের সামনের অংশে
জোড়া লাগানো ছোট এক প্ল্যাটফর্ম। দালানার প্ল্যাটফর্মের মধ্যে কেবল একটা অংশই নতুন, তা হচ্ছে প্ল্যাটফর্মের উপরের ছাউনি। শুনেছি এটা আগে ছিল না, আমি আসার আগে নতুন করে নির্মাণ করা হয়েছে। কেননা বহু বছর পর আবারও চালু হতে যাচ্ছে এই পরিত্যক্ত স্টেশন। দালানের ভেতরে ঘর রয়েছে 5টার মতো। এর মধ্যে স্টেশন মাস্টারের ঘরটা আমার। দিনের বেলা এটাই আমার অফিস ঘর, আর রাতে আমার থাকার ব্যবস্থাও এখানেই। ঘরটা বেশ বড়। নতুন করে চালু হওয়ায় এই রেল স্টেশনের স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা বসানো হয়েছে, আর অ্যানালগ পদ্ধতিতে সিগন্যালের প্রয়োজন হবে না। স্টেশন মাস্টার হিসেবে আমার ঘরে বসানো হয়েছে প্যানেল বোর্ড, তাই এক অর্থে আমার ঘরটি প্যানেল রুমও বটে। বাম দিকের একটা ঘরে থাকবেন রমজান চাচা আর সুজন। ডান দিকের ঘরটিতে বানানো হয়েছে রিলে রুম। রিলে মেশিনের সাহায্যে স্বয়ংক্রিয় প্রক্রিয়াটি সম্পন্ন হয় বলে একে রুট রিলে ইন্টারলকিং সিস্টেম বলে। এখানে ডান দিকের ঘরটিতে রিলগুলো আর রিলে বক্স রাখা হয়েছে। বলা যায় এই স্টেশনে এই ঘরটি সবচেয়ে স্পর্শকাতর ও সংরক্ষিত জায়গা। বাকি দুটো ঘরের মধ্যে একটা আগে ছিল টিকিট কাউন্টার, কিন্তু এখন সে ঘরের ছাদ ভেঙে পড়েছে। অন্য ঘরটার অবস্থাও ঠিক তেমন। 2-3 জনের স্টেশন, তাই এগুলো আর সংস্কার করা হয়নি। আপাতত টিকিট বিক্রির ঝক্কি আমার ঘর থেকে সামলানো হবে। আজকে থেকে কাজ শুরু করতে হবে আমায়। সত্যি বলতে রমজান চাচার সুজন এখানে 2 দিন আগেই এসেছে। সব মোটামুটি পরিষ্কার করেছে আর অন্যান্য বন্দোবস্ত করেছে, তাই আমি এসে প্রায় সবকিছু প্রস্তুত পেয়েছি। এখন শুধু কাজে বসার পালা। তবু আমার কিছু জিনিস গুছিয়ে নিতে হবে। এরপরই আনুষ্ঠানিকভাবে চালু হবে এই পুরনো স্টেশনটি। ট্রেন থামবে আজকে থেকেই। অফিসিয়ালি কাজে বসার আগে আমার অন্তত একটা দিন ছুটি পাওনা ছিল, কিন্তু কর্তৃপক্ষের নির্দেশ আজ থেকে স্টেশন চালু হবে। কারণটা বুঝতে না পারলেও কর্তৃপক্ষ যে স্টেশন দ্রুত চালু করতে চাইছে তা ঠিক বুঝতে পারছি। কখনো কি ভেবেছিলাম গন্ডগ্রামের এই পরিত্যক্ত দালানে স্টেশন মাস্টার হয়ে আসবো আমি? আমার এত দ্রুত স্টেশন মাস্টার হওয়ার কথা ছিল না। ঢাকার এক স্টেশনে সহকারী স্টেশন মাস্টার পদে ছিলাম আমি, আর স্টেশন মাস্টারের সুযোগটা এলো মাত্র 2 দিন আগে। আমাকে বলা হলো পদ্মবিল গ্রামে একটা পুরনো স্টেশন পড়ে আছে। বহুদিন যাবৎ সেটি বন্ধ। গ্রাম্য এলাকা হওয়ায় কেউ যেতে চায় না। আমি যদি রাজি থাকি তাহলে সেখানে স্টেশন মাস্টারের দায়িত্ব আমার উপরেই বর্তাবে। স্টেশন ছোট হওয়ায় সামলাতে খুব একটা বেগ পেতে হবে না। দিনে মাত্র 2টো ট্রেন থামবে। অনেকের কাছে ঘুরে ঘুরে শেষ পর্যন্ত আমার হাতে এই অফার আসার একমাত্র কারণ আমার কোনো পিছু টান নেই। আমার থাকা খাওয়া ছিল ওই আগের স্টেশনেই। দিনে কাজ করতাম, রাতে সেখানেই ঘুমোতাম। পরিবার বলতে আপাতত আমার কেউ নেই, তাই খরচাপাতি নিয়েও খুব একটা চিন্তা করতে হয় না। যদিও পদ্মবিল গ্রামের নাম আগে কখনো শুনিনি, কিন্তু একলা মানুষ। সহকারী থেকে এক ধাক্কায় স্টেশন মাস্টার পদ, স্টেশনেই থাকার ব্যবস্থা, সব মিলিয়ে আমার মতো মানুষের জন্য প্রস্তাবটা খারাপ নয়। তাই রাজি না হওয়ার কোনো কারণ দেখিনি। 2 দিনেই অধিককার সব কাজ গুছিয়ে রওনা দিয়েছিলাম পদ্মবিলের উদ্দেশ্যে। সকাল 6:50 ট্রেনে ওঠার কথা ছিল। ট্রেন দেরি করায় উঠতে পারলাম 7:20। ট্রেন ছাড়ল আরো 10 মিনিট পর। ঢাকা থেকে পদ্মবিলের দূরত্ব শুনেছিলাম 7 থেকে 8 ঘন্টার মতো, প্রায় উত্তরবঙ্গের কাছাকাছি। তবে ঠিক উত্তরবঙ্গের মধ্যে পড়েনি। আর পদ্মবিলের কথা বললাম বটে, কিন্তু গ্রামের স্টেশনটি যেহেতু তখনও চালু হয়নি, তাই ট্রেন সেখানে থামবে না। আমাকে নামতে হবে পদ্মবিলের আগে স্টেশনে। তবু আশা ছিল খুব বেশি হলেও সন্ধ্যের আগেই পৌঁছতে পারবো। কিন্তু বিধি বাম, মাঝপথে থেমে গেল ট্রেন। সামনের কোথায় যেন আরেকটি ট্রেনের বগি উল্টে পড়েছে।
রেল লাইন থেকে যতক্ষণ না সরানো হচ্ছে ততক্ষণ আমাদের ট্রেন এগোনোর উপায় নেই। বসে থাকতে হলো ঝাড়া 3 ঘন্টা। যাত্রীদের মধ্যে ভয় আর দুশ্চিন্তা। প্রথমে তো এটাই বোঝা যায়নি দুর্ঘটনায় পড়েছে আমাদের ট্রেন নাকি অন্য ট্রেন। স্বজনদের একের পর এক কলের উত্তর দিতে দিতে ক্লান্ত যাত্রীরা। অনিশ্চয়তা ঢুকে গিয়েছে সবার মনেই। তবে সকল অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ছাড়ল ট্রেন। কুমকুমারী স্টেশনে পা রাখলাম সন্ধ্যে 6টার আর একটু পরে। সেখান থেকে আবার ধরতে হলো লোকাল বাস। পদ্মবিল এখনো ঘন্টা খানেকের পথ। 7:30 নাগাদ পদ্মবিলে পৌঁছতে পারলাম, কিন্তু পদ্মবিলের বাস স্ট্যান্ড আর রেলওয়ে স্টেশন দুটো 2 মেরুতে, অর্থাৎ আমাকে স্টেশন যাওয়ার জন্য রিক্সা নিতে হবে। মনে পড়ল আমাকে এখানে স্টেশন থেকে কেউ একজন নিতে আসার কথা। উপরে মুখ তুলে দেখলাম কিছুটা দূরের আকাশে নিকষ কালো মেঘ জমে আছে। ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে, তার মানে ওদিকে তুমুল বৃষ্টি হচ্ছে। মেঘ ঘনিয়ে এসছে এদিকেও। বৃষ্টি আসতে বেশি সময় লাগবে না। যার আসার কথা তার নাম রমজান মিয়া। আমি ফোন বের করে আগে থেকে সেভ করে রাখা নাম্বারটিতে কল দিলাম। কয়েকবার কল দিয়েও লাভ হলো না, ফোন বন্ধ বলছে। আমি কি অপেক্ষা করব? সিদ্ধান্ত নিতে পারছি না। অপেক্ষা করতে গেলে বৃষ্টি এসে যাবে, রাতও হয়ে যাবে। ফোন বন্ধ দেখে নিশ্চিত হতে পারছি না কি করা উচিত। এমনও তো হতে পারে যার আসার কথা তিনি বৃষ্টিতে আটকে গেছেন। আকাশ পাতাল অনেক কিছু ভেবে শেষ পর্যন্ত রিক্সা ঠিক করলাম। এখান থেকে স্টেশন সম্ভবত আধ ঘন্টার পথ। পৌঁছতে পারবো আশা করি, কিন্তু আমার ভাগ্যে আজ ভালো কিছু নেই। রিক্সা নিয়ে যেতে যেতে মিনিট 20 পেরোলো। এরপরে ঘটল বিপত্তি। স্টেশন তখনও আরো কিছুটা পথ বাকি। রাত ইতিমধ্যে 8টা পেরিয়েছে। রিক্সাওয়ালা আচমকাই আমাকে একটা জায়গায় নামিয়ে দিলেন। জানালেন আর এগোতে পারবেন না তিনি। কারণ কি? কারণ এখন বেশি রাত হয়ে গেছে। স্টেশনের পথে আর যাওয়া যাবে না, নইলে বিপদ হবে। ভাড়া কম নেবে তবুও ও পথে যেতে নারাজ। আমিও খাপ্পা হয়ে গেলাম। যেতে যখন পারবেই না তাহলে আমাকে রিক্সায় তোলার মানে কি? রিক্সাওয়ালা সে কোথায় আমল না দিয়ে আমাকে শর্টকাট একটা পথ বাতলে দিয়ে চলে গেল। আমি পড়লাম বিপাকে। আকাশ কালো করে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে এরই মধ্যে। এখন থেমে গেলেও তো সমস্যা। স্টেশনে না পৌঁছতে পারলে এরাতে থাকবই বা কোথায়? এটা তো আর শহর নয় যে আশেপাশে হোটেল থাকবে। আমি হাঁটা ধরলাম। শুনেছিলাম শর্টকাট রাস্তাটি গ্রামের এক পাশ দিয়ে গেছে। সামনের দিকে তাকিয়ে দেখলাম গাছপালায় ঠাসা অন্ধকার এক মেঠো পথ। নিজেকে অসহায় মনে হলো। এই বন জঙ্গলের মধ্যে দিয়ে এখন আমাকে যেতে হবে। ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে হাঁটতে শুরু করলাম। আর বেশি দেরি করা যাবে না। রিক্সাওয়ালা বলেছিল মেঠো পথ বরাবর হাঁটতে হবে। সেই পথ যেদিকে নিয়ে যাবে সেদিকেই পড়বে রেলওয়ে স্টেশন। রিক্সায় গেলে 10-15 মিনিটে পৌঁছানো যেত, কিন্তু রিক্সা যেদিক দিয়ে যাওয়ার কথা সেদিক দিয়ে হেঁটে গেলে আরো বেশি সময় লাগবে বলে রিক্সাওয়ালা শর্টকাট পথ দেখিয়ে দিয়েছে। অবশ্য নামে শর্টকাট হলেও এই রাস্তাটুকু পায়ে হেঁটে যেতে অন্তত মিনিট 20 লাগবে। অন্যান্য সময় হয়তো এটা খুব বেশি মনে হতো না, কিন্তু বৃষ্টির মধ্যে এটুকুই অনেক সময়ের ব্যাপার। তাড়াতাড়ি হাঁটা যাচ্ছে না, জুতো কাদা পানিতে প্যাচ প্যাচ করছে। ফোনটাকেও এক হাতে ঢেকে হাঁটতে হচ্ছে, নয়তো ভিজে যাবে। কতক্ষণ হেঁটেছি খেয়াল করিনি। হঠাৎ মনে হলো আমার পেছন পেছন কে যেন আসছে। কাদা পানিতে নিজের পায়ের শব্দের পাশাপাশি পেছন থেকে কারো একটা পদধ্বনি শুনতে পাচ্ছি। একটু থেমে আশা নিয়ে ফিরে তাকালাম। সাথে একজন থাকলে হয়তো ভালোই হতো, কিন্তু না, কেউ নেই। ছিনতাইকারী না তো? আমি বুঝতে পেরেছি দেখে লুকিয়ে পড়লো নাকি?
ফোনের আলো ফেলে আশেপাশে ভালোভাবে তাকালাম। কেউ নেই। অবশ্য কেউ নেই নাকি আমি দেখতে পাচ্ছি না, সেটাও একটা সন্দেহের ব্যাপার। এই অন্ধকারে কে আছে না আছে আমার চোখ তা দেখতে পারার কথা নয়, তবে অনুভূতিটা এমন যেন গাছপালার আড়াল থেকে কতগুলো চোখ আমার দিকে তাকিয়ে আছে। শরীর কাঁটা দিয়ে উঠল। বৃষ্টির ঠান্ডা পানিতে নাকি ভয়ে তা ঠিক নিজে বুঝে উঠতে পারলাম না। হাঁটা শুরু করলাম আবারও। এ সময় গ্রামে গঞ্জে শহরের তুলনায় ভালো শীত পড়েছে শুনেছিলাম, কিন্তু বৃষ্টিও যে হবে তা কি জানতো। বৃষ্টির পানি এতই ঠান্ডা যে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে হাঁটছি। মেরুদণ্ড এমন ভাবে কাঁপছে কোমরে ব্যথা হয়ে গেল। কাঁপুনির চোটে হাত থেকে ফোনটা বোধহয় পড়ে যাবে। কতক্ষণ হেঁটেছি জানি না। সামনে হঠাৎ আবছাভাবে একটা আলো দেখতে পেলাম। বৃষ্টিটা বেড়ে গেছে, ঠিক মতো বোঝা যাচ্ছে না আলোর উৎসটা ঠিক কি। আর একটু এগোতেই মনে হলো ওটা একতলা কোনো দালান। মনে আশা জাগলো ওটাই বোধহয় রেলওয়ে স্টেশন। হাঁটার জোর বাড়িয়ে দিলাম, কিন্তু সেটাই কাল হয়ে দাঁড়ালো। তাড়াহুড়ো করে হাঁটতে গিয়ে কাদায় পা পিছলে উপর হয়ে দড়াম করে পড়লাম। কপাল গিয়ে ঠেকলো মাটিতে। কাদায় মাখামাখি হয়ে গেলাম। কিছু সময়ের জন্য হারিয়ে ফেললাম নড়াচড়ার শক্তি। ওভাবেই কিছুক্ষণ শুয়ে থাকলাম রাস্তায়। বৃষ্টি এবার মুষলধারে হচ্ছে। একেই বলে কপাল। পেছন দিকে পড়লে এতটা আঘাত পেতাম না, পিঠে ব্যাগ আছে, কিন্তু পড়লাম মুখ থুবড়ে। তাও ভাগ্য ভালো বৃষ্টিতে মাটি নরম হওয়ায় কপাল ফাটেনি কিংবা জ্ঞান হারিয়ে ফেলিনি। তবে ব্যথা পেয়েছি যথেষ্ট। হাঁচড় পাচড় করে কোনো রকমে উঠে দাঁড়ালাম। মাথা একবার চক্কর দিয়ে উঠল। কোন দিকে হাঁটছিলাম সেটাই প্রথমে বুঝে উঠতে পারলাম না। এত কিছুর পরও ফোনটা হাত থেকে ছুটে যায়নি। আবারও সামনের আলোটা চোখে পড়ল। আর কিছুটা এগুলোই পৌঁছে যাব। সাবধানে এগোতে থাকলাম। এবার যা ধারণা করেছিলাম এটাই রেলওয়ে স্টেশন। মেঠোপথটা সম্ভবত স্টেশনের পেছন দিয়ে চলে গেছে। আলোটা আসছে একটা ঘরের জানলা দিয়ে। জানলাটা স্টেশনের পেছন দিকেই পড়ছে। আমি প্ল্যাটফর্মের এক পাশে উঠে দাঁড়ালাম। এগোতে গিয়ে হঠাৎ দেখলাম একটা ছায়া মূর্তি প্ল্যাটফর্ম থেকে নেমে স্টেশনের পেছন দিকে চলে গেল। আর পুরো ব্যাপারটা ঘটল চোখের ইশারায়। মানুষ এত দ্রুত ছুটতে পারে? আমি চট করে স্টেশনের পেছনের দিকে উকি দিলাম। কেউ নেই। হবে হয়তো কেউ একজন। বৃষ্টির মধ্যে আমার মতো তাড়াহুড়ো অনেকেরই থাকতে পারে। আর বেশি কিছু না ভেবে প্ল্যাটফর্ম পেরিয়ে স্টেশনের মূল দালানের সামনে এলাম। মেন গেট খোলাই আছে। যে ঘর থেকে আলো আসছিল হঠাৎ আলোটা নিভে গেল। বিদ্যুৎ চলে গেল নাকি? আমি ফোনের আলোয় সেই ঘরটার দিকে এগিয়ে গেলাম। দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। মনে হলো ভেতরের অন্ধকারে কেউ একজন দাঁড়িয়ে আছে। এ সময় বিকট আওয়াজ করে একটা বজ্রপাত হলো। ধবধবে আলোয় আলোকিত হয়ে গেল চারপাশ। কয়েক সেকেন্ডের সেই আলোয় দেখলাম সামনে দাঁড়িয়ে আছে 17-18 বছর বয়সী এক ছেলে। কাদায় মাখামাখি শরীর ও মুখ। আর বজ্রপাতের আলোয় আমাকে নিশ্চয়ই খুব ভালো দেখাচ্ছিল না। ছেলেটা চমকে উঠে দড়াম করে মাটিতে পড়ল। সে আর কেউ নয়, রমজান চাচার নাতি সুজন। বাকি ঘটনাটা আপনারা জানেন। এখানে আসার পর গোছানোর মতো কাজ আমার খুব বেশি ছিল না। যা করার রমজান চাচা আর সুজন আগেই করে রেখেছিল। টুকিটাকি কাজ করতে করতে দুপুর হয়ে এলো। এ সময় প্রথম ট্রেনটি আসার কথা। আমি স্টেশনের বাকি বিষয়াদি জেনে নিয়ে ডেস্কে বসলাম। স্টেশন বিষয়াদির পাশাপাশি গত রাতের ঘটনা আর স্টেশনের অতীত নিয়ে রমজান চাচাকে প্রশ্ন করার ইচ্ছে ছিল, কিন্তু কাজ আগে, তাই ওসব নিয়ে কিছু জিজ্ঞেস করা হলো না। গ্রামটাও একটু ঘুরে দেখার ইচ্ছে ছিল আজকে, তাও হলো না। সকাল থেকে মানুষের আনাগোনা না থাকলেও
দুপুরের খানিক আগে বেশ কয়েকজন যাত্রীর দেখা মিলল। সবাই বলতে গেলে পদ্মবিল গ্রামের মানুষ। টিকিট বিক্রি হলো বেশ কিছু। যাত্রীদের চোখে মুখে খুশি, আবার একই সাথে ভয়ও কাজ করছে। এই ভর দুপুর বেলাতেও সতর্ক দৃষ্টিতে এদিক ওদিক তাকাচ্ছে তারা। বুঝলাম গ্রামের মানুষ। পরিত্যক্ত স্টেশন নিয়ে তাদের মনে ভয়টা বেশ ভালোভাবেই জাঁকিয়ে বসেছে। এর মধ্যে প্রথম ট্রেন এসে থামলো। নামলো বেশ কিছু যাত্রী। এই ট্রেন দিয়ে আনুষ্ঠানিকভাবে জেগে উঠল বহুদিন ঘুমিয়ে থাকা এই পুরনো স্টেশন। দ্বিতীয় ট্রেনের সময় দুপুরের একটু পর। দেখতে দেখতে সেই ট্রেনও এলো এবং চলেও গেল। আজকের মতো এখানেই কাজের রীতি। এই মুহূর্তে প্ল্যাটফর্মে বেশ কিছু যাত্রী ঘোরাফেরা করছেন। তারা নেমেছেন শেষ ট্রেনটি থেকে। কিছুক্ষণ পর তারা আমার সাথে দেখা করতে এলেন। অবশ্য সারাদিনের যাত্রীরা প্রায় সবাই আমার সাথে একবার সাক্ষাৎ করে গেছেন। এতদিন পর স্টেশন চালু হলো যার বদৌলতে তার সাথে একবার কথা না বললে কি চলে, এমনটাই বক্তব্য তাদের। যদিও এই স্টেশন চালুর পেছনে আমার কোনো হাত নেই, তবে বোঝা গেল মনে ভয় থাকলেও মানুষগুলো বড্ড খুশি। শুনেছি দীর্ঘ সময় ধরে এখানে ট্রেন চলাচল না করায় বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছিল গ্রামের মানুষদের। ট্রেনে উঠতে হলে ঘন্টা খানেক পথ পেরিয়ে পার্শ্ববর্তী স্টেশন থেকে উঠতে হতো। নামার সময়ও ঠিক তাই, যেমনটা আমার সাথে ঘটেছে আর কি। তাই গ্রামের মানুষ সরকার পক্ষকে আবেদন জানিয়েছিল স্টেশন পুনরায় চালু করার জন্য। সেই আবেদন বাস্তবায়ন হয়েছে এখন, তাও প্রায় কয়েক বছর পর। অবশ্য গ্রামের মানুষের ভোগান্তি সরকারের চোখে পড়ার পর ব্যবস্থা নিতে খুব একটা দেরি হয়নি। শুধু স্টেশন মাস্টারের যোগদান করা ব্যাপারটাই কালক্ষেপণ করিয়েছিল। অবশেষে আমি রাজি হওয়া স্টেশনটা চালু হয়েছে। পদ্মবিলের মানুষ সেদিকটা হিসেব করে মূলত আমার প্রতি কৃতজ্ঞ। আমাকে দেখে অনেকে তো অবাকই হলেন। স্টেশন মাস্টার হিসেবে কম বয়সী কাউকে দেখবেন এমনটা তারা ভাবেননি। যে কয়জন দেখা করতে এসেছিলেন তাদেরকে বসতে দেওয়া হলো আমার ঘরে। হিসেব মতো তারা আমার মেহমান। সুজন কিছু নাস্তার ব্যবস্থাও করে ফেললো কিভাবে যেন। তবে মানুষগুলোর মধ্যে একটা তাড়া লক্ষ্য করলাম। সম্ভবত বেশিক্ষণ থাকতে চাইছেন না, আবার আলাপ ছেড়ে উঠছেনও না। হড়বড় করে কথা বলে যাচ্ছেন। গ্রামের মানুষ আড্ডায় বসলে কথায় কথায় কথা বাড়তে থাকে। আমারও তাড়া নেই, বলুক না সে কথা। তারা চলে গেলে বাকি সময় থাকবো তো মোটে 3 জন। ওর চেয়ে এই মানুষগুলো যদি থাকে তাহলে কথাবার্তায় সময়টা দিব্যি কেটে যাবে। রমজান চাচা, সুজন আর আমি মিলে 3 জন তো আছেই। এছাড়া আছেন সে যাত্রীদের মধ্যে থেকে 5 জন। পরিচয় হলো অবসরপ্রাপ্ত লঘু মাস্টার অহিদুল ইসলামের সাথে। আরো আছেন স্কুল মাস্টার দিলীপ কুমার, নিকটবর্তী এক মসজিদের ইমাম জাহাঙ্গীর আলম। পরিচয় হলো রুহুল আমিন আর তার বন্ধু জামশেদ ইসলামের সাথে। গ্রামে রুহুল আমিনের খাবার হোটেল আর মিষ্টির দোকান রয়েছে। অন্যদিকে জামশেদ ইসলাম একজন ইলেকট্রনিক্স ব্যবসায়ী। তবে তিনি এ গ্রামের নন, পাশের গ্রামের মানুষ। এ গ্রামে আজ এসেছেন বন্ধু রুহুল আমিনের দাওয়াতে। সেই সাথে বন্ধুকে নিয়ে এখানে ব্যবসাটা আরেকটু বড় করার চিন্তা ভাবনাও রয়েছে তার। কথায় কথায় আরো জানলাম ওহিদুল ইসলাম পাশের গ্রামে গিয়েছিলেন তার ছোট বোনকে দেখতে। তার বোন নাকি ওই গ্রামেই থাকেন স্বামী সন্তান নিয়ে। দিলীপ মাস্টার গিয়েছিলেন ঢাকায় পদ্মবিলে তার স্কুলটির উন্নয়নের জন্য একটা আবেদন নিয়ে। জাহাঙ্গীর হুজুর তার মেয়ের শ্বশুর বাড়ি গিয়েছিলেন দেখা করতে। মেয়েকে বিয়ে দিয়েছেন পাশের গ্রামটিতেই। জামাইও তার মতো একটি ছোট মসজিদে নামাজ পড়ান। একমাত্র সুজন বাদে এরা সবাই আমার চেয়ে বয়সে অনেক বড়। কিন্তু এ ব্যাপারটা বারবার বলার পরও কেউ আমাকে তুমি করে বলতে চাইলেন না। সবাই আপনি আপনি করে সম্বোধন করছেন। যতই তাদের চেয়ে ছোট হই, এই স্টেশনে এখন থেকে আমি যে একজন স্টেশন মাস্টার, এই বিষয়টাকে সম্মান জানাতে তারা কেউ আমাকে
ছোট করে দেখতে রাজি হলেন না। খেয়াল করলাম দিলীপ মাস্টার আর জাহাঙ্গীর হুজুর একটু চুপচাপ মানুষ, বাকিরা কথা বলেন আর তারা শুনে যেতে পছন্দ করেন। প্রয়োজন মনে হলে মুখ খোলেন। বাকিদের মধ্যে জামশেদ ইসলাম গল্পবাজ, রুহুল আমিন আর ওহিদুল ইসলামও তার সাথে তাল মিলিয়ে কথা বলছেন। এদিকে গ্রামের মানুষ হলেও দিলীপ মাস্টার ও জামশেদ ইসলাম কথা বলেন শুদ্ধ ভাষায়, আর বাকিদের কথায় আঞ্চলিক টান। আলাপ আলোচনায় বেশ কাটছিল সময়টা। কোন রকম ইঙ্গিত না দিয়ে এক সময় এলো ঝুম বৃষ্টি। খেয়াল করলাম বাইরে অন্ধকার নেমে এসেছে। ওহিদুল ইসলাম মাথায় হাত দিয়ে বললেন, সর্বনাশ, এটুকু খেয়াল ছিল না। এখন বাড়ি যাবো কেমনে? তার কথায় সবার মুখে একটা ভয়ের ছাপ পড়ল, একমাত্র জামশেদ ইসলাম বাদে। তিনি নির্বিকার। আমি অতটা না বুঝলেও এটুকু বুঝলাম যে জোরে বৃষ্টি হচ্ছে তাতে সবাই এখানে আটকে গেল। তার উপর আবার সন্ধ্যা। এই জায়গা নিয়ে যে পরিমাণ ভয় মানুষের মধ্যে এ অবধি দেখেছি, তাতে এই মানুষগুলোর আতঙ্কিত হওয়া খুব স্বাভাবিক। নিশ্চয় বহু কেচ্চা কাহিনী প্রচলিত আছে এই স্টেশন নিয়ে। আমি সুযোগ বুঝে তাদের উদ্দেশ্যে বললাম, বৃষ্টি যেহেতু হচ্ছে, এখন তো আর বেরোনোর উপায় নেই। আপাতত এখানেই বসুন, বৃষ্টি থামলে না হয় বেরোবেন। যদি বেয়াদবি না মনে করেন তাহলে একটা প্রশ্ন করতে চাই। আপনারা এত ভয় কেন পাচ্ছেন বলুন তো? হ্যাঁ, জানিয়ে জায়গা নিয়ে নানা গল্প নিশ্চয় প্রচলিত আছে, কিন্তু এ তো কেবলই বন্ধ হয়ে পড়ে থাকা একটা স্টেশন, এর থেকে বেশি তো কিছু নয়। জামশেদ ইসলাম স্মিত হেসে বললেন, শুধু বন্ধ থাকাটা তো আর ভয়ের কারণ হতে পারে না। ভয়ের যথেষ্ট কারণ আছে বলেই এরা এত ভয় পাচ্ছে। আপনি নতুন এসেছেন, তাই অনেক কিছুই জানেন না। অনেক কিছু নয়, বলতে গেলে তেমন কিছুই জানেন না। এই যে আমি এই গ্রামের নই, কিন্তু আমার মতো পাশের গ্রামের মানুষরাও এই স্টেশন, শুধু এই স্টেশন নয়, এই পদ্মবিল গ্রামের বিভিন্ন ব্যাপার স্যাপার নিয়ে ওয়াকিবহাল। পার্থপক্ষে ও গ্রামের কেউ এই গ্রামে আসে না, এলেও অন্তত এই স্টেশন মারায় না। গল্প প্রচলিত থাকার কথা বলছেন, কিছুদিন থাকুন, গল্পগুলো কতটা সত্যি তা নিজের চোখে দেখতে পাবেন। এবার দিলীপ মাস্টার মুখ খুললেন। খানিকটা কেশে গলা পরিষ্কার করে বললেন, এই স্টেশন আর এই গ্রাম নিয়ে নানা ব্যাখ্যাতিক বিষয় রয়েছে। আপনি নতুন এসেছেন, শুরুতেই এসব বিষয় এনে আপনাকে চিন্তায় ফেলতে চাইনি, তাই এ সম্পর্কে কিছু বলিও নি এতক্ষণ। তবে এতটুকু বলি, এই সন্ধ্যা হলেই এই গ্রামের কিছু কিছু স্থান মানুষ এড়িয়ে চলে, আর তার মধ্যে এই স্টেশন অর্থাৎ পদ্মবিল জংশন অন্যতম। জাহাঙ্গীর হুজুরও কিছু একটা বলতে যাচ্ছিলেন। এমন সময় বাইরের বৃষ্টির প্রকোপ অনেক বেড়ে গেল। তবে সেটা আমাদের চিন্তার বিষয় নয়। আমাদের মুখ বাইরের দিকে একই সাথে ঘুরে গেছে অন্য একটি কারণে। দেখলাম প্ল্যাটফর্মে আচমকা মেঘের মতো ঘন কুয়াশা তৈরি হয়েছে। ভেতর থেকেও দিব্যি দেখতে পাচ্ছি সবাই। ঘর থেকে কিছুটা আলো গিয়ে পড়ছে ওই কুয়াশার মাঝে। ওখান থেকে কি যেন একটা আওয়াজ ভেসে আসছে, আর এই আওয়াজ শুনেই আমরা বাইরে তাকিয়েছিলাম। কারা যেন হাঁটছে ওই কুয়াশার ভেতর। আওয়াজটা মূলত অনেক মানুষ প্ল্যাটফর্মে যদি ব্যস্তভাবে হেঁটে বেড়ায় ঠিক তেমন। বৃষ্টির শব্দের মাঝেও হাঁটা চলার আওয়াজ শুনতে আমাদের খুব বেশি অসুবিধে হচ্ছে না। একটু পরে দৃশ্যটা খানিক স্পষ্ট হয়ে উঠল, আর আমরা বিস্ময় নিয়ে দেখলাম ঘন কুয়াশার মাঝে কতগুলো ছায়া নড়ছে। না, শুধু নড়ছে না, আসলে তারা হেঁটে বেড়াচ্ছে। দেখে মনে হচ্ছে তারা সবাই আসলে যাত্রী, ট্রেনের জন্য প্ল্যাটফর্মে পায়চারি করছে। আমরা কেউ একটা টু শব্দ করলাম না। এক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম হাড়হিম করা সেই দৃশ্যের দিকে। কিন্তু আসল ভয়ের ব্যাপারটা ঘটল কিছুক্ষণ পর। আচমকা থেমে গেল হাঁটা চলার আওয়াজ।
দাঁড়িয়ে গেল ছায়াগুলো। কি করতে চায় তারা? আমরা যেন নড়াচড়া করতেও ভুলে গেলাম। চোখ ভরা আতঙ্ক নিয়ে কুয়াশার মধ্যেও স্পষ্ট দেখতে পাচ্ছি ভেতরে থাকা ছায়া মূর্তিগুলোর মাথা ঠিক আমাদের দিকে ঘুরে স্থির হয়ে গেল। না দেখা যাচ্ছে চোখ, না মুখ, তবু বুঝতে আমাদের কারোরই বাকি রইল না। ছায়াগুলো দেখছে আমাদেরই। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। শরীরের প্রতিটা লোম দাঁড়িয়ে গেছে। বাকিদের অবস্থাও খুব বেশি আলাদা নয়, তা দিব্যি আন্দাজ করতে পারলাম, কিন্তু কেউ একটু নড়ার দুঃসাহস দেখালাম না। একে অন্যের দিকে না তাকালেও সবার মনে একই সিদ্ধান্ত, এখন একটুও নড়া যাবে না। ধরে নিতে হবে আমরা জড় বস্তু। কতক্ষণ এভাবে কেটে গেল জানি না। আচমকা ঘন কুয়াশাটা মিলিয়ে গেল, সেই সাথে মিলিয়ে গেল ছায়া মূর্তিগুলো। খুব সাবধানে ধরে রাখা শ্বাসটুকু বের করে দিলাম। হে কি দেখছি রে বাবা, এতগুলো মানুষ আছে, তবু এখানে রাত দুপুরে ভুতুরে কারবার। দেখে তো মনে হচ্ছে ডাল ভাত। বাকিরাও একে অন্যের দিকে তাকাচ্ছে। তখন ওহিদুল ইসলাম আমার দিকে তাকিয়ে চোখ দিয়ে ইশারা করলেন। এই ইশারার অর্থ দেখলেন তো কেন ভয় পাচ্ছিলাম? হাতে নাতে প্রমাণ পেয়ে গেলেন। আসলেই প্রমাণ পেলাম। ভাগ্যিস রমজান চাচার সুজন আজকে থেকে আমার সাথে স্টেশনে থাকার সিদ্ধান্ত নিয়েছে, নইলে আমার একা থাকাটা মুশকিল হতো বইকি। আমাদের মধ্যে জামশেদ ইসলাম সবার আগে নিজেকে সামলে নিলেন। হাত দিয়ে বিষয়টাকে উড়িয়ে দেওয়ার ভঙ্গি করে আমাদের দিকে তাকিয়ে বললেন, এসব নিয়ে ভাববেন না, আমরা এখন একসাথে আছি, সুতরাং কিছু ঘটার সম্ভাবনা নেই বললেই চলে। কি বলিস রুহুল? রুহুল আমিন ভয় পেলেও সায় দিতে দেরি করলেন না। তা ঠিক, আমরা এতজন আছি দেখা রক্ষা, নইলে একটা সমস্যা হইতেও পারতো, কিছু একটা গইটা যাইতে পারতো। জামশেদ ইসলাম আবার বিষয়টিকে তাড়ানোর চেষ্টা করে বললেন, আচ্ছা বাদ দেন, এখানে যা হয়েছে এটা আপাতত মাথা থেকে সরিয়ে ফেলা যাক। বরং আমরা এখন বসে ভূতের গল্প করি, কি বলেন আপনারা? জামশেদের কথা শুনে ওহিদুল ইসলাম আকাশ থেকে পড়লেন। চোখ গোল গোল করে বললেন, কি বলেন? ভূতের গল্প আর একটু আগে যা ঘটলো তার মধ্যে পার্থক্য কি? এরপরে আবার ভূতের গল্প করুন কোন সুখে? ভয়ে পাগল হয়ে গেলেন নাকি? বিষয়টা সামাল দিতে এবার রুহুল আমিন আমার দিকে তাকিয়ে বললেন, কিছু মনে কইরেন না, আমার এই বন্ধু ছোটবেলা থেকে না ডরাই না পাবলিক, ভয় ডরে পাত্তা দেয় না। মানুষ ভূতের ভয়ে পালায়, আর ভূতের চিন্তা দূর করতে ভূতের গল্প করে। খুব একটা গর্বের কাজ করে ফেলেছেন এমন ভাব নিয়ে জামশেদ ইসলাম মুখ খুললেন। এটাই তো ভালো, ভয় দূর করতে সেটাকেই গল্পগুজবের মধ্যে কাজে লাগাই। আড্ডার মাধ্যমে ভয় চলে যাবে। জামশেদ ইসলামের কথা যে খুব বেশি যুক্তিযুক্ত মনে হলো এমন না, তবে আমার খুব একটা আপত্তিও নেই। আর যাই হোক, আমরা সবাই একসাথে আছি, ভয়টাকে গল্পের মধ্যে নিয়ে গেলে মন্দ হয় না। তাই সায় দিয়ে বললাম, তবে তাই হোক, আপনাদের কারোর সাথে ভুতুরে কিছু ঘটে থাকলে বলুন শুনি। একটু আগে কি ঘটেছে সে চিন্তা না করে আপনাদের গল্পে মশগুল থাকলাম না হয়। দেখলাম জামশেদ ইসলাম বাদে কেউ খুব একটা আগ্রহী না হলেও অমত করছে না কেউ। আমি মুচকি হেসে আবার প্রশ্ন করলাম, কে আগে গল্প বলতে চান? এই প্রশ্ন করতেই আমার সাথে সাথে সুজন হাত তুলল। এক হাত তুলে ক্ষান্ত হলো না, বরং দু হাতে তুলে অতি উৎসাহে বলল, আমি বলবো। রমজান চাচা সুজনের মাথায় একটা চাটি মেরে বড়দের মধ্যে নাক গলাতে নিষেধ করলেন। আমি বাধা দিয়ে বললাম, আহা থাকুক না চাচা, ওকে দিয়ে না হয় প্রথম গল্প শুরু করা হোক। মানুষ যেহেতু বেশি, আমি বসেছিলাম বিছানায়, আর আমার পাশাপাশি সুজন আর রুহুল আমিন। ওদিকে 4টি চেয়ারে ওহিদুল ইসলাম, দিলীপ মাস্টার, জাহাঙ্গীর হুজুর আর
জামশেদ ইসলাম। নিচে টুলে বসে আছেন রমজান চাচা। আমি একটা বালিশ কোলে নিয়ে আরাম করে বসে বললাম, তাহলে সুজন, এবার শুরু করো তোমার গল্প।